অতঃপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাক্কা 10 মিনিটের কথা বলে 3.5 ঘন্টা পর রেডি হয়ে বেরিয়ে আসে মামি ভাগ্নি দুজনে। বিরক্ত হয়ে সেদিকে তাকালো তিনজন। তবে দুজনকে দেখতেই বিস্ময় বিমূঢ় নেত্রে তাকিয়ে রইল তিনজন। প্রথমে মায়ের দিকে তাকায় দুই ভাই। তাদের মা বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছেন, সাথে বেলি ফুলের মালা। কি সুন্দর লাগছে, যেন বেগুনি রঙের পরিস্ফুটিত শালুক ফুল। ওই রূপে মাকে দেখতেই হা হয়ে গেল দুই ভাই। অবশ্য জন্মের পর থেকে মাকে কখনো শাড়ি পরতে দেখেনি দুই ভাই, তাই একটু বেশি বিস্মিত হয়েছে। আহসান সাহেব পিটপিট করে স্ত্রীকে দেখতে লাগলেন। লোকলজ্জার ভয়ে ঠিকমতো তাকাতে পারছেন না। না জানি যুবক ছেলেরা আবার কি ভেবে বসে। আসলেই খুব সুন্দর লাগছে স্ত্রীকে। ঠিক কতদিন পর এমন রূপে দেখেছেন স্ত্রীকে কে বলবে। দুই যুবকের মা এই ভদ্র মহিলা। একটু কেসে উঠলেন তিনি। এবার মিঠির দিকে চোখ যায়। না, বেশ ভালোই লাগছে মেয়েটাকে, মন্দ না। মামুনির পিছন পিছন আস্তে আস্তে নামছে মিঠি। ঘটনাটা হলো, হাই হিল পরেছে দুইজন, তাই একজনকে ধরে আরেকজন সাবধানে নামছে। দুর্ঘটনাবশত শাড়ির কুচির নিচে পা পড়লেই হয়েছে। এগিয়ে যায় আবরিশাম, মায়ের হাত ধরে আস্তে আস্তে নামালো। প্রফুল্ল হলেন তিনি। মিঠির দিকে দৃষ্টি যায় দুই ভাইয়ের। ফরেস্ট গ্রিন কালারের শাড়ি পরেছে। নাক মুখ কুঁচকালো আবরিশাম। পৃথিবীর সবচেয়ে বাজে কালার এটা আবরিশামের কাছে, কিন্তু মিঠির চন্দন চর্চিত কোমল দেহে এত সুন্দর করে ফুটে উঠেছে শাড়িটা, যা বলার ভাষা নেই। সত্যি বলতে কিছু কিছু শাড়ি আছে যেগুলোর সত্যি কোনো ক্যাপশন হয় না, শুধু সুন্দর বলা যায়। এই শাড়িটাও এতটাই সুন্দর, নাকি মিঠি তার সুন্দর দেহে জড়ানোই জানা হলো না। আর সবুজ রংটাই মেয়েদের এত মানায়, যা মিঠিকে না দেখলে জানতেই পারত না। শাড়ির সাথে ম্যাচিং করে গ্রিন রঙের ব্লাউজ পরেছে। চন্দন চর্চিত দেহের বাহুর মধ্যে কামড়ে রেখেছে গ্রিন কালারের ব্লাউজটা। গলায় হিরের নেকলেস, এমারেল্ড এর লং সীতাটি বুক অবধি ঝুলে রয়েছে। নাকে, কানে, গলায় এবং হাতের সব অর্নামেন্টসই গ্রিন কালারের। সবুজ রঙের রজনীগন্ধার মালা খোঁপায়। বাম পাশ দিয়ে কিছু মালা সামনে দিয়েছে, আর কিছু পেছনে পিঠের উপর। 5টি গোলাপ খোঁপার মধ্যে আটকে দেওয়া। ঠোঁটে নুড লিপস্টিক। সব মিলিয়ে প্রিটি দেখাচ্ছে। অনেকবার দেখেছিলাম লাল টুকটুকে শাড়িতে, ঠিক যেন ডালিম ফুলের মতো রাঙা, আর আজ সবুজ শাড়িতে পাহাড়ের মতো লাগছে। বিড়বিড় করে বলল আবরিশাম। শুনতে পেয়ে আফওয়ান বলল, মেয়েটা এমন একটা মেয়ে যে সে যাই পরুক, সেটা চুড়িদার হোক কিংবা শাড়ি অথবা স্কার্ট কিংবা ফ্রক, সব কিছুতেই খুব সুন্দর মানায়, ফুটে উঠে যেন এক ফুটন্ত পরী। আহসান সাহেব উঠে দাঁড়ালেন। এগিয়ে গিয়ে মিঠির হাত ধরে নামায়। চোখ সরিয়ে নিল আবরিশাম। এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল আফওয়ানও। ইউ লুক সো বিউটিফুল মম। থ্যাংক ইউ সো মাচ। যাওয়া যাক। দুই ভাই হাঁটা ধরল। কানিজ শোনো। পিছু ফিরেন তিনি। দাঁড়ালেন কেন? চলুন। মিঠি, তুমি সাবধানে হাঁটো। সাই দিল সে। স্বামীর দিকে এগিয়ে এলেন। কিছু বলবেন? শরীর খারাপ লাগছে? ইয়ে মানে বলছি তোমায় খুব সুন্দর লাগছে কানিজ। থ্যাংক ইউ সো মাচ আহসান। মন ভার হলো আহসান সাহেবের। শুধু থ্যাংক ইউ বলেছে, আর কিছু বলল না। হাঁটা ধরলেন তিনি। আহসান সাহেব দাঁড়িয়ে রইলেন। কি হলো, যাবেন না? বলছি আমরা না যাই কেন? খুব সুন্দর করে সেজেছ, যদি ভেগে যাও। শব্দ করে হেসে উঠলেন কায়নাত কাজিন। একদম বাজে কথা। স্বামীর হাত ধরে হাঁটা ধরলেন। কানিজ, তুমি মাঝে মধ্যে শাড়ি পরতে পারো তো? আপনি তো কখনো বলেননি। আসলেই ভাবতেছি তোমার জন্য কয়েকটা শাড়ি কিনবো। হেসে উঠল কায়নাত কাজিন। সে দেখা যাবে। মামা মামির কথোপকথন শুনে মৃদু হাসল মিঠি। মনে হচ্ছে ওনারা প্রেম করছেন। তিনি বাচ্চার মায়ের মতো
তিন বাচ্চার মায়ের মতো লাগছে। হেসে উঠল আফওয়ান। বাদ দাও ব্রো, সে এমনিতেই এক বাচ্চার মা। কথাটা শুনতেই মুখটা মলিন হয়ে গেল মিঠির। সত্যিই কি তাকে তিন বাচ্চার মায়ের মতো লাগছে? তার মামুনি তো বলল খুব সুন্দর লাগছে। ড্যাড মমের সাথে ঝগড়া লেগেছে ব্রো। কেন বুঝতে পারছি না, শাড়ি নিয়ে বোধ হয়। দুজনে এগিয়ে এলো বাবা মায়ের কাছে। মমকে তো ভালো লাগছে ড্যাড, রাগারাগি করছো কেন? ও কিছু না, চলো তোমরা। ওনারা স্বামী স্ত্রী একসঙ্গে বসলেন। মিঠিও উঠে বসলো। আবরিশাম ড্রাইভারের পাশের সিটে বসতে নিতেই আফওয়ান গিয়ে বসে পড়ল। বিরক্ত হলো আবরিশাম। পেছনে এসে বসতে নিতেই দেখলো তার একটা সিট ফাঁকা। তাও আবার পাশের সিটে মিঠি বসেছে। মিঠিকে দেখতেই রাগ হলো আবরিশামের। আবরিশামকে দেখতেই ভড়কে গেল মিঠি। জমের সাথে যাবে একসাথে। কি হলো, তাড়াতাড়ি করো আবরিশাম। উঠে বসলো সে। গাড়ি চলতে শুরু করলো। আর চোখে এক পলক তাকালো আবরিশামের দিকে। চল শক্ত করে বসে রয়েছে। খুব সুন্দর স্যুট প্যান্ট পরেছে। মাথার চুলগুলো জেল দিয়ে সেট করা। একপাশে সিঁথি করেছে। একটা চুলও এলোমেলো নেই। সবগুলো চুল কি সুন্দর করে গোছানো। চোখে লেগে গেল মিঠির। মানুষটার চোখে চৌকোনা আকৃতির চশমা। আবরিশামের সব কিছুর থেকে চশমাটা বেশি সুন্দর। মানুষটা খুব শৌখিন, যত্ন করে জিনিস গড়ায় নিজের জন্য। মানুষটা নিজেও একজন গোছালো মানুষ এবং সবসময় গুছিয়ে থাকতে পছন্দ করে। মানুষটার বুদ্ধি, সৌন্দর্য এবং ব্যক্তিত্ব সব দিক দিয়ে সেরা। সব মিলিয়ে হ্যান্ডসাম লাগছে মানুষটাকে। সেম আফওয়ানকেও। ওরা দুই ভাই খুব হ্যান্ডসাম, তবে আফওয়ান একটু গুলুমুলু টাইপের এবং শান্তশিষ্ট তবে ভীষণ মিষ্টি। গোল গোল চশমা পরায় দেখতে খুব কিউট লাগে মিঠির কাছে। অতঃপর কায়নাত কাজিনের ভাইয়ের বাসায় উপস্থিত হলেন সবাই। দেখেই বোঝা যাচ্ছে বেশ মানুষজনদের ইনভাইট করেছে। ভেতরে ঢুকলেন ওনারা। আবরিশামের মামা মামি ওনাদের সবার সাথে কুশলাদি বিনিময় করলো। কৈলাস, কিঞ্জা ওরা এসেও কুশলাদি বিনিময় করলো। তবে মিঠিকে দেখতেই কিঞ্জা ভীষণ জেলাস ফিল করলো। কারণ কিঞ্জা জানে আবরিশাম মিঠিকে পছন্দ করে, তাকে করে না। কিঞ্জা আবরিশাম আফওয়ানের 2 বছরের ছোট। মিঠিকে দেখতেই মুগ্ধ হলো কৈলাস। মিঠির সাথে টুকটাক কথা বলতে আগ্রহী হলো সে। সৌজন্যমূলক সবার সাথে কথা বলল মিঠি। মিঠির পিছন কিছুক্ষণ ঘুরঘুর করতে লাগলো কৈলাস। সবই বুঝতে পেরেছে মিঠি, কিন্তু চুপ রইল। বেশ অনেকক্ষণ পর কেক কাটার ডাক পড়ল। গোল হয়ে সবাই দাঁড়ালো। কৈলাসের পাশে ওর বাবা মা, বোন এবং মিঠির মামামি দাঁড়ালো। আবরিশাম এলো না, সে বসে রইল। আফওয়ান আর মিঠি সবার সাথে সামনে দাঁড়ালো এবং উইশ করলো। কেক কেটে বোকার মতো কাজ করে বসলো কৈলাস। আচমকা মিঠির সামনে ধরতেই সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। অপ্রস্তুত বোধ করল মিঠি। আমতা আমতা করতে লাগলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কায়নাত কাজিন হেসে উঠে বললেন, মিঠি নাও, তোমার ভাইয়া কেক ধরেছে। কেউ আর কিছু মনে করল না। স্বাভাবিকভাবে নিল সবাই। তবে কৈলাসের বাবা মা ভাবলেন মিঠিকে পছন্দ করেছে সে। কেক কাটার পর্ব শেষ হতেই এর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করতে বসলো সবাই। খাওয়া দাওয়া শেষে সবাই বসে গল্প করতে লাগলো। মিঠি একা বসে রইল। কিছু ভালো লাগছে না তার। হাতে ফোন নিয়ে তার আর শেহজাদের পিকচারগুলো দেখতে দেখতে একটা একটা করে ডিলিট করে দিতে লাগলো। হুট করে সেখানে এলো কৈলাস। মিঠির পাশে বসে মুখে মিষ্টি হাসি রেখে টুকটাক কথা জিজ্ঞেস করতে লাগলো। ভনিতা না করে মিঠিও টুকটাক কথা বলতে লাগলো। দূর থেকে বিষয়টি দেখলো মিঠির মামা মামি এবং কৈলাসের বাবা মা। কায়সার সাহেব বললেন, কানিজ, মিঠিকে বোধহয় কৈলাসের পছন্দ হয়েছে। সে পছন্দ করার মতো। বলছি দুইজনই প্রাপ্তবয়স্ক, মানাবেও, কি বলিস? আমতা আমতা করলেন কায়নাত কাজিন। আহসান সাহেব চুপ রইলেন। কিভাবে বলবে? মিঠি অলরেডি ম্যারিড। আর সবাই
যদি জানতে পারে মিঠি অমন একটা ছেলেকে বিয়ে করেছে তাহলে মান সম্মান কিছু থাকবে না। মিঠির স্বামী গরিব হোক তাতে সমস্যা নেই, কিন্তু কালো ভুঁড়িওয়ালা আবার কেমন বয়স্ক, শুধু তাই নয় ডিভোর্সিও। এইসব কি বলার মতো? বললে তো সবাই মিঠির স্বামীকে দেখতে চাইবে, ওনাকে তো বলবেই, সাথে মিঠিকেও নানানজন নানান রকম কথা শোনাবে, তাই চুপ রইলেন। এছাড়াও আভৃশাম খুবই রাগী ছেলে, যদি কখনো মিঠির ডিভোর্স করিয়ে বিয়ে করতে চায় তাহলে তখন তো কেউই আটকাতে পারবে না তাকে, আর সবাই তখন নানান কথা বলবে। ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে, ভালো মেয়ে পায়নি, সব মিলিয়ে তিনি চুপ থাকাকেই শ্রেয় মনে করলেন। মুখ খোলা মানেই বিপদ। মিঠি এখনো ছোট, ভাইজান আরও বড় হোক। আর কত বড় হবে, অনেক বড় হয়েছে। বাবা মায়ের কাছে সব সন্তানই ছোট, যতই বড় হোক না কেন। আর মিঠি আমাদের মেয়ের মতো, আমি ওকে কখনো অন্য চোখে দেখিনি। আর ও পড়াশোনা করছে, ওর পড়াশোনার ক্ষতি হতে পারে, সমস্যা কি? বিয়ে পড়িয়ে রাখি। ভাইজান, মিঠি পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, এখন বিয়ের বিষয়টা নিয়ে আমরা ভাবতে চাই না। আর মনে হয় না মিঠি রাজি হবে। এইসব কেমন কথা? কৈলাস কি খারাপ ছেলে নাকি দেখতে খারাপ? তা কেন বলবো? কৈলাস আমার রক্ত, আর ও খুব সুন্দর, কিন্তু আজকাল ছেলে মেয়েদের পছন্দ বলেও কথা আছে। হতে পারে মিঠির অন্য কাউকে পছন্দ, তাই আমরা জোর করতে পারি না ওর মতামতের উপর। বাস্তবতা রেখেছি ভেবে দেখিও প্রস্তাবটা রেখেছি ভেবে দেখিও। আচ্ছা। সবাই এক পলক তাকালো তাদের দুজনের দিকে, দুজনকেই হাসি মুখে কথা বলছে। তবে মানিয়েছে বেশ। কৈলাসের বাবা মায়ের মতো সবার খুব মন কেড়েছিল মিঠি। তার মিষ্টি হাসি, সুন্দর মুখশ্রী, মার্জিত ভাষা ব্যবহার সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল বারবার। কৈলাসের বাবা মায়ের চোখ জুড়িয়ে গেল। কায়নাত কাজিনের দুঃখ হলো, কেন মিঠি নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিল। কৈলাস কত সুন্দর, স্মার্ট ছেলে, একবার বাবার এক সন্তান, টাকা পয়সা ধন সম্পত্তি কিছুরই অভাব হতো না। তার ভাই আজ অনেকগুলো বছর যুক্তরাষ্ট্রে বাড়ি গাড়ি সহ অনেক কিছু করেছে, আর ওনাদের যুক্তরাষ্ট্রে আসার পেছনে ভাইয়ের অবদানও রয়েছে। এছাড়াও সব কিছুর মালিক কৈলাস আর কিঞ্জা। সেই সব বাদ, আভৃশামকেও তো ঠকানো হলো। হঠাৎ মিঠির হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল কৈলাস। দূর থেকে বিষয়টি এতক্ষণ দেখছিল দুই ভাই। শেষের ব্যাপারটা ভালো লাগলো না দুজনের। মিঠিকে নিজের রুমে নিয়ে এলো কৈলাস। বাড়াবাড়িটা ভালো লাগলো না মিঠির। পার্সোনাল বেডরুমে নিয়ে আসাটা কোন ম্যানার্সের সাথে যায়? মিঠি, ওখানে বসো। একটা সিঙ্গেল সোফায় বসলো মিঠি। কেন নিয়ে এলেন ভাইয়া? তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে? কিন্তু কি? অনেকগুলো পোর্ট্রেট বের করলো কৈলাস। খুব সুন্দর ড্রয়িং করতে পারে সে। দেখা মাত্রই মুগ্ধ হলো মিঠি। আপনার নামের মতো আপনার পোর্ট্রেটগুলো হিজিবিজি হলেও রহস্যময়, তবে খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, বাট তুমি বুঝলে কি করে? মৃদু হাসলো মিঠি। ও কিছু না। বলতে না চাইলে থাক। বাই দ্য ওয়ে, শুনলাম তুমিও নাকি ড্রয়িং করতে পারো মোটামুটি। ড্রয়িং করবে? মাথা নাড়ালো মিঠি। অনেক দিন করা হয় না। তুমিও করতে? আমার বাসায় যতগুলো পোর্ট্রেট আছে সবগুলো আমার নিজেরই আঁকা। ওর সামনে সব নিয়ে এলো কৈলাস। রং তুলি হাতে নিয়ে মিষ্টি আস্তে আস্তে ড্রয়িং করতে লাগলো। তাকিয়ে রইল কৈলাস। সুইটি, ইউ আর সো বিউটিফুল। থ্যাংক ইউ। বাঙালি সাজে দারুণ লাগছে। মৃদু হাসলো মিঠি। আনমনা হয়ে বলল, তোমার সৌন্দর্য বাগানে ফুটে ওঠা ফুলের সৌন্দর্যের সমানুপাতিক। কৈলাসের দিকে বড় বড় চোখে তাকায় মিঠি। মৃদু হেসে কৈলাসও তাকায়। দেখল বড় বড় দু চোখে অনেক গভীরতা, কি মায়া। সবুজ শাড়িতে অরণ্যের মতো লাগছে। মৌন রইল মিঠি। একটু বেশি বেশি বলে ফেলছেন ভাইয়া, ফ্লার্ট করছেন। একদম না। মন খারাপ করে বলল, অনেক দিন হয়ে গেল পাহাড়ের স্নিগ্ধ হাওয়া বাতাস গায়ে মাখি না, দেখি না অপরূপ দৃষ্টি মেলিয়া পাহাড়ের বিশালতা। তো পাহাড়ে ঘুরতে যান, সঙ্গী নেই
যাবে তুমি সঙ্গী হয়ে? না, অনেকক্ষণ হয়ে গেল রুমে ঢুকেছে, দুইজন কিন্তু বেরুলো না। চিন্তিত হলেও আবরিশাম স্থির রইল। তাতে তার কি, সেও ফোন স্ক্রল করায় মনোযোগ দিল। তবে ভালো লাগছিল না। মিঠি যে কেমন মেয়ে, দিন দুনিয়া সম্পর্কে বোঝে না কিছু। ব্রো, ওদের একবার দেখে আসো। তুই যা, অনেকক্ষণ তো হলো, চলো দেখে আসি, আবার কোনো বিপদ ডেকে নিয়ে আসে। বিরক্ত হলো আবরিশাম। আফওয়ান হাত ধরে টেনে নিয়ে গেল। রুমের ডোর খোলাই ছিল। নীরবে সন্তুষ্টির শ্বাস ফেলল দুজনে। উকি দিতেই দেখল মিঠি কিছু একটা ড্রয়িং করছে। মিঠি, আর ইউ সিঙ্গেল? নো। আর ইউ ইন রিলেশনশিপ? মনটা ভার হয়ে গেল কৈলাসের। উইথ হুম? আবরিশাম or আফওয়ান or someone else? There is someone. Surely he is very beautiful, but who is he? May I know? That can't be said. That's a secret. But why? I said it is a very secret matter. হতাশ হয় কৈলাস। ইটস ওকে। আচ্ছা, তার সাথে দেখা হয়? হ্যাঁ। কোথায়? স্বপ্নে। তাহলে তো ভালোবাসা অনেক। তবে কল্পনাতে। বাস্তবে কেন না? গোটা পৃথিবীটা আমার বিপক্ষে, তাই ভালোবাসাটা হৃদয়ে চাপা পড়ে গেছে। দুঃখ হলো কৈলাসে। তুমি খুব ভালোবাসতে পারো মিঠি। কেন বলল? সরি, কে বলল? তোমার কথায় গভীরতা অনেক। মলিন হাসল সে। বাইরে থেকে দুজন সব শুনল। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করল আবরিশাম। মিঠি, হুইচ কলেজ ডিড ইউ গেট এ চান্স? স্কিপস কলেজ, ক্যালিফোর্নিয়া। ওয়াও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? আই ওয়ান্ট টু বি এ রিসার্চ। ওয়াও, গ্রেট। মুচকি হাসলো মিঠি। হুট করে আফওয়ান ভেতরে ঢুকে কৈলাসকে খোঁজার ভান করলো, যদিও কৈলাস মিঠির পাশে বসে রয়েছে একটা চেয়ারে। আফওয়ানকে দেখতেই কৈলাস হেসে উঠে বলল, আফওয়ান যে। কি করছো তোমরা? মিঠি ড্রয়িং করছে। মম ড্যাড ডাকছে। এই তো হয়ে গেছে, আসছি আমরা। পোর্ট্রেটের দিকে এক পলক তাকাই আফওয়ান। এটা কি এঁকেছো মিঠি? ফুল। কিন্তু ফুলের প্রতিটি পাপড়িগুলো কেমন যেন অদ্ভুত। হ্যাঁ, আপনার নামের মতো জটিল এবং রহস্যময় করে এঁকেছি। বিচক্ষণরা ছাড়া এই রহস্য কেউ বুঝতে পারবে না। কেমন সেটা ভর্ণিতা না করে বলে দেই। এখানের প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় গল্প। যারা প্রকৃতিপ্রেমী তারা এই বিভিন্ন রং দিয়ে এই পাপড়িগুলোর মধ্যে আঁকা রহস্যগুলো বুঝতে পারবে। কথাগুলো বলে মৃদু হাসল মিঠি। দরজা আড়াল থেকে সেই হাসি দেখতে পেল আবরিশাম। সরলতা যেন সেই হাসিতে অনেকটা কেকের উপর চেরি ফলের মতো লাগলো। মিঠির প্রতি মুগ্ধ হয় কৈলাস, সাথে আফওয়ানও। দারুণ ড্রয়িং করতে পারে মেয়েটা। পোর্ট্রেটটা দেখার ইচ্ছে হলো আবরিশামের। কেমন পোর্ট্রেট এঁকেছে মিঠি? তবে দম্ভ বজায় রাখলো। নীরবে সেখান থেকে প্রস্থান করলো। আরও কিছুক্ষণ পর ওরা বেরিয়ে এলো। মিঠির সাথে থাকাটা প্রয়োজন মনে করল আফওয়ান। কৈলাস আবার কোন সময়ে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলে তার কোনো ঠিক নেই। এমনিতেই নানান রকম কায়দা করছে। সবশেষে বাসায় ফিরে এলো তিনজনে। গাড়ি থেকে নেমে ওনারা স্বামী স্ত্রী কথা বলতে বলতে একসঙ্গে হাঁটা দিলেন। মিঠি বের হতেই আচমকা হাত ধরে টান দিল আবরিশাম। পড়তে নিয়েও নিজেকে সামলাই, তবে ঘাবড়ে গেল। আবরিশামকে অস্বাভাবিক দেখাচ্ছে। 2 কদম এগিয়ে এসে সামনে দাঁড়ালো। ভয়ে সিটিয়ে গেল মিঠি। আচমকা গাল চেপে ধরে বলল, এমন ক্যারেক্টারলেস কেন তুই? তুই তোকারি করছে মানে? আবরিশাম রেগে আছে। ঘাবড়ে গেল মিঠি। কি করলাম? আমার মা আমার মাথার চুলগুলো কখনো এলোমেলো হতে দিত না, আর তুই আজ আমার জীবনের কি অবস্থা বানিয়েছিস দেখেছিস?
তার জন্য আমি দুঃখিত, অনুতপ্ত, ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কেন তোর? কিছু বলতে পারল না মিঠি, তবে ভয়ার্ত চোখে বড় বড় করে তাকিয়ে রইল। কৈলাসী তো তাকে টেনে নিয়ে গিয়েছে, সে কি করবে? আর তার সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছে ছিল না। আর তারা তো গেস্টদের সিন ক্রিয়েট করা মানায় না। এমনিতেই জীবনের 12টা বেজে গেছে তার। একটা ভুল সম্পর্কে জড়িয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যা করেছে মিঠি এখন নিজেই নিজের কাছে বিরক্ত লাগে। আকাশে আজ পূর্ণ চন্দ্রিমা, চারদিকে থই থই জ্যোৎস্না। রুমে ঢুকেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। জ্যোৎস্না দেখতে লাগলো। জ্যোৎস্না তার খুবই প্রিয়। হঠাৎ একরাশ হিমেল হাওয়া তার সমস্ত শরীর ছুঁয়ে গেল। শরীরটা শিশিরিয়ে উঠল। আচমকা বেশ কতগুলো অজানা গোলাপি ফুলের পাপড়ি এসে তার গায়ে পড়ল। হাত বাড়িয়ে কয়েকটা পাপড়ি নিল। ফুলগুলোর নাম অবশ্য সে জানে না, চেরি ব্লসম নাকি ব্ল্যাক কলির গ্রিন ধরে ব্যালকনির গ্রিল ধরে আনমনা হয়ে তাকিয়ে রইল চাঁদের দিকে। আজকের চাঁদটা কি সুন্দর! ইস, মিঠির স্পর্শ করতে ইচ্ছে করছে, ফ্রেশ হতে ইচ্ছে করছে না। তাই ওইভাবেই দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টাওয়ালের জন্য নিজের ব্যালকনিতে এলো আফওয়ান। ওপাশের ব্যালকনিতে চোখ পড়তেই দেখতে পেল মিঠিকে। ব্যালকনির গ্রিল গলিয়ে জ্যোৎস্নার আলো মুঠির মুখে এসে আছড়ে পিছলে পড়ছে। মহাবৃষ্ট নয়নে ওইভাবেই তাকিয়ে রইল আফওয়ান। মনে মনে বলল, মেয়েটা এত সুন্দর কেন? মিঠি ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি কিছু জানান দিতেই চট করে পাশের ব্যালকনিতে তাকাতেই দেখল মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে আফওয়ান। হকচকালো মিঠি। দুজনের দৃষ্টি এক হতেই অপ্রস্তুত বোধ করল আফওয়ান। মৃদু হাসল সে। ফ্রেশ হওনি? না। কি দেখছো ওইভাবে? চাঁদ, জ্যোৎস্না। ওহ। চোখ সরিয়ে মলিন হাসল মিঠি। মানুষ না পুষে কুকুর পোষা অনেক ভালো, তাই না? চট করে আফওয়ানের দিকে তাকালো মিঠি। আচমকা এমন কথা বলবে আফওয়ান কালে ভদ্রেও ভাবতে পারেনি মিঠি। চমকিত নয়নে তাকিয়ে রইলেন আফওয়ানের দিকে। তাচ্ছিল্যতা দেখা গেল আফওয়ানের চোখে মুখে। মানে, কুকুর কখনো বেইমানি করে না। কথাটা হৃদয়ে গিয়ে আঘাত করল। আচমকা টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল চোখ বেয়ে। আড়ালে চোখের জল মুছে নিল মিঠি। দৃষ্টি এড়ালো না আফওয়ানে। নিজেকে ধাতস্থ করল মিঠি। ভেজা ঢোক গিলে বলল, ঠিক বলেছ ভাইয়া, মানুষ কুকুরের চেয়েও নিকৃষ্ট। যেমন? বলতে গিয়েও ভেজা ঢোক গিলে থেমে যায় মিঠি। তার কণ্ঠস্বর কাঁপছে, কথা বেরোচ্ছে না। তাচ্ছিল্য হাসল আফওয়ান। মিঠির চোখে চোখ রাখল, ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করল। কাউকে দুঃখ দিয়ে ভাবছো নিজে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, এমন আশা বাদ দাও। একদিন সেই সুখটাই তোমার জীবন থেকে চলে গিয়ে কাল হয়ে দাঁড়াবে দুঃখগুলো। জীবনে কখনো সুখের মুখ দেখবে না। অন্যকে ঠকিয়ে সুখের মুখ কেউ দেখতে পারে না। রিভেঞ্জ অফ নেচার বলে কথা আছে। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল মিঠি। মিঠির থেকে দৃষ্টি সরিয়ে নিল আফওয়ান। সামনের দিকে তাকিয়ে বলল, খাবার পাতেও আমার ভাইকে কাঁদিয়েছ। কান্নার সাথে খাবার গিলেছে আমার ভাই, শুধু তোমার জন্য। জীবন যৌবনের ইনকাম করা সকল অর্থ তোমার সুখের জন্য ধ্বংস করেছে আমার ভাই। আর তার বিনিময়ে এটা কি করলে তুমি? তুমি তো অবুঝ নও, ভালো মন্দ সবই বোঝো। মনে রেখো, জীবনেও সুখের মুখ দেখবে না তুমি। আমার ভাই মুখে অভিশাপ না দিলেও রুহের হাই তো আছে। সে তোমাকে সারাক্ষণ অভিশাপ দিবে, তার ভেতর থেকে শান্তি পাবে না তুমি। ভেতরে ঢুকে গেল আফওয়ান। বাকরুদ্ধ হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল মিঠি। অঝরে কান্না এলো। গড়গড় করে জলের স্রোত বইতে লাগলো। সত্যি খুব কষ্ট দিয়ে ফেলেছিল আবরিশামকে। খুব অন্যায় করেছে আবরিশামের প্রতি। কয়েকবার তো ক্ষমা চেয়েছিল, আর ক্ষমা চাইলেই
কি মন থেকে ক্ষমা করা যায়? একদম না। কষ্টগুলো তো মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বিস্ফোরার মতো এফোর ওফোর হয়ে গেঁথে থাকে। আচমকা মিঠি নিজেকে কেমন পাগল পাগল লাগছে। মাথার চুলগুলো খামচে ধরল দু হাতে, ফ্লোরে বসে পড়ল দপ করে। কিছুক্ষণ ওইভাবে বসে ফোপালো। কেমন শূন্য শূন্য লাগছে নিজেকে। আত্মহত্যা করার ইচ্ছে জাগলো, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, তাই সিদ্ধান্ত বদলে ফেলল। বেশ কিছুক্ষণ পর স্থির করলো নিজেকে। দুর্বল শরীরে আচমকা উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আভৃসামের রুমের সামনে গেল। ডোর নক করতে গিয়েও হাত গুটিয়ে নিল। অতপর সাহস সঞ্চিত করে নক করে ভেতরে ঢুকলো। ডোর ভেজানোই ছিল। আকাশের দিকে তাকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আভৃসাম। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে তার পিছু গিয়ে দাঁড়ালো মিঠি। তুমি আমাকে অভিশাপ দাও? নীরব রইল আভৃসাম। লম্বা করে সিগারেটে আরেকটা শুক টান দিয়ে ধোঁয়াগুলো উড়িয়ে দিল আকাশে। কি সুন্দর করে ধোঁয়াগুলো উড়ে গেল। সেদিকে তাকিয়ে রইল আভৃসাম। কেন দাও? বোধ হয় হলো না, বোধোদয় হলো না, বোধোদয়। আভৃসামে চট করে সামনে ফিরে দাঁড়ালো। জীবনে কি বিশ্রীভাবে ভুল জায়গায় ভুল মানুষের পেছনে ভালোবাসার অপচয় করলাম, তাই না? মিঠির চোখে চোখ রাখল আভৃসাম। সেই চোখে কত না বলা কথা, কত অভিযোগ। চোখের মণিজোড়া কেমন জ্বলজ্বল করছে আগ্নেয়গিরির মতো। ছলছল নয়নে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল মিঠি। জীবনটা এমন কেন? কখনো যদি সৃষ্টিকর্তাকে সামনে পেতাম তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। জন্মের আগে যদি জীবনসঙ্গিনী নির্ধারণ করে রাখো তাহলে ভুল মানুষের মায়ায় কেন জড়িয়ে দাও? কথাটা শুনতেই টুপটুপ করে আরও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল মিঠির গাল বেয়ে। এ যেন কোনো এক মস্ত বড় জলপ্রপাত, অঝরে জল বয়ে যাচ্ছে গন্তব্যহীন পথে। আমিও একবার জিজ্ঞেস করব, যাকে যার জন্য তৈরি করনি তার প্রতি কেন এত ভালোবাসা দাও সৃষ্টিকর্তা? তাচ্ছিল্য হাসল আভৃসাম। আপসেট হয়ে, ইমোশনাল হয়ে পড়ল মিঠি। অতিরিক্ত কান্নার ফলে হিসকি উঠল। তাকিয়ে রইল আভৃসাম। যদি কখনো সময় পাও একবার ভেবে দেখো, তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া চেয়েছিটা কি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে অভিশাপ দিও না প্লিজ। এক এক করে আমি আমার জীবনের মূল্যবান সব কিছু হারিয়ে ফেলেছি। নিজেকে এখন আমার জড় পদার্থ, মৃত মনে হয়। আর আমি চুরি করিনি, বিয়ে করেছি। আমি মনে করি অল্প বয়সে আমার বিয়ে করার কারণে আমাকে নালা নর্দমায় মুখ দিতে হয়নি। ক্ষমা? মাথা নাড়ল মিঠি। তাচ্ছিল্য হাসল আভৃসাম। আমার বুকের ভেতরটা তোমাকে খুলে দেখাতে পারছি না বেঈমান মেয়ে। ভেতরটা কি যাতা অবস্থা করে রেখেছ। আমি আপনার অনেক ক্ষতি করেছি। আপনার ক্ষতি করতে গিয়ে অজান্তে আমি নিজেরও অনেক ক্ষতি করে ফেলেছি। এজন্য আমি অনুতপ্ত, স্বস্তি পাচ্ছি না। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। একজনের চোখে অশ্রুসিক্ত আর একজনের তাচ্ছিল্যতা। আভৃসামের চোখের দৃষ্টিতে ফুটে ওঠা তাচ্ছিল্যতা প্রমাণ করে যে মিঠিকে সে কখনো প্রচণ্ড ঘৃণা করে। সে এখনও প্রচণ্ড ঘৃণা করে। মাথা নোয়ালো মিঠি। শ্বাস আটকে এলো। কেমন বাজে একটা পরিস্থিতি মনের মধ্যে সৃষ্টি হলো। আপসেট এবং প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ল মিঠি। শক্ত সামর্থ্য মনের অধিকারিণী মিঠি হঠাৎই কেমন নুয়ে গুড়িয়ে গেল। ভেঙে চুরে মুচড়ে এলো সমস্ত শরীর। নিজেকে অসহায়ত্ব বোধ করল। দোষ না করেও সবার চোখে দোষী সাব্যস্ত হয়ে গিল্টি ফিল করছে। বুক চিরে পরিলম্বিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শুষ্ক অধরজোড়া জিভ দিয়ে ভিজিয়ে আভৃসামের চোখের দিকে তাকালো। এক বুক সাহস সঞ্চয় করে চোয়াল শক্ত করে বলল, তোমরা আমাকে কি ভাবো বলো তো? কিছু না। হ্যাঁ ঠিক বলেছ, একদম ঠিক। তাই তো তোমরা দুজন কথায় কথায় আমাকে অপমান, অপদস্থ, তাচ্ছিল্যতা, দুর্ব্যবহার, ভৎসনা আর বডি শেমিং করছো।
তোমরা কেউই একটাবারও আমাকে বুঝতে চাইছো না আমার দোষটা ঠিক কোন জায়গায়। মায়ের মৃত্যুর পর তোমাদের কাছে বড় হয়েছি, তার মানে এই তো না যে আমি সহায়হীন কিংবা কোনো আশ্রিতা, অথবা এই নয় যে আমার নাম পরিচয় নেই কিংবা আমি বেওয়ারিশ বেপাত্তা কেউ। কি বলতে চাও? তুমি আমাকে ভালোবাসলে তখন বিয়ে করে আসনি কেন? এখন পদে পদে লাঞ্ছিত করছো কোন সাহসে? আমাকে মানুষ বলে মনে হয় না তোমার? দুর্বল ভাবছো আমাকে? মিঠির স্পর্ধা দেখে হতবাক হলো আভৃশাম। নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল তার দিকে। মিঠি জীবনেও তার সামনে কখনো তার কিংবা কারো সাথে এইভাবে উচ্চস্বরে কথা বলে না। তাকে দেখলেই তো সিটিয়ে থাকে। রুদ্রমূর্তির ন্যায় রূপ ধারণ করেছে মিঠি। চোখে মুখে কেমন লালাভ আগুন ছড়ানো, যেন লোহিত অগ্নিকুণ্ড দ্বারা ঝলসিয়ে দিবে। কয়েক কদম এগিয়ে এসে আভৃশামের মুখোমুখি দাঁড়ালো, চোখ মুখ শক্ত করে চোখে চোখ রেখে বলল, তুমি নাকি আমাকে ভালোবাসো, এই তার নমুনা? কি বলতে চাও? ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো মিঠি। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আভৃশাম। মিঠির দুঃসাহস ক্রমাগত তাকে বিস্মিত করছে। আমি তো জানি পরিস্থিতি যেমনই হোক, যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। যে সত্যি ভালোবাসে তার কাছে লম্বা খাটো মোটা চিকুন কালা ফর্সা কোনো কিছুই যায় আসে না। একটা ভালো মন পেলেই জীবন সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। তো আমাকে কেউ ছুঁয়েছে তাই তোমার যত শত আপত্তি অভিযোগ, তাই না? একজনই আমাকে বডি শেমিং করেছ, এর জন্যই আমাকে বডি শেমিং করেছো। 3 বাচ্চার মা বলে টিটকারি করেছো। কেউ তো কুকুরের সমতুল্য বলে খোঁচা দিয়ে কথা বলল। আমি বেঈমান, প্রতারক, অকৃতজ্ঞ ইত্যাদি ইত্যাদি আরও কত কি। যে যখন যেভাবে পারছো অসম্মান করে কথা বলছো আমাকে, খুব মূল্যহীন বলে আমাকে মনে হয় তোমাদের, তাই না? আমার জন্য তোমাদের মধ্যে এখন আর কোনো সম্মান দেখি না আমি। শোনো, তোমার মতো কোনো এক পুরুষ আমাকে স্পর্শ করেছে, আমার সম্ভ্রম কেড়ে নিয়েছে। আমি তো ইচ্ছে করে কারো কাছে গিয়ে অপবিত্র হইনি, কাউকে আমার আমানত করে রাখার সম্ভ্রম ইচ্ছে করে বিলিয়ে দেয়নি। আজ আমাকে বলো আমার দোষটা ঠিক কোথায়? সময় থাকতে আমাকে জানাওনি কিছু। আমার বাধ্যতা হয়ে আমার কাছে সব গোপন করেছো। অন্যায় করনি তুমি? কারোর সাথে কারো বিয়ে ঠিক হয়ে যায়, তার মানে এই নয় যে বিয়ে হয়ে যাওয়া। পৃথিবীতে কত মানুষেরই তো বিয়ে ঠিক হয়ে থাকে, তো আবার দেখা যায় শেষ পর্যন্ত কোনো একটা কারণে তা ভেঙে যায়। আবার পূর্ণতা পেলেও দেখা যায় কয়েক বছর পর তা বিচ্ছেদে রূপান্তরিত হয়েছে। এমন তো নয় যে আমি দেখে শুনে প্রেম করে তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তুমি সবসময় বলতে আমি একটা নিষ্পাপ ফুল। হ্যাঁ, আমি নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে আমার শত্রুময় সৎ মা মামাদের পরিকল্পিতভাবে এক বৃষ্টির রাতে জোর করে বিয়ে দেয় একটা মানুষের কাছে। সেই মানুষটার রূপ গুণ স্ট্যাটাসের কথা আর নাই বা বললাম। তারপর স্বামী নামক মানুষটা বিয়ের রাতে জোরপূর্বক আমার সম্ভ্রম কেড়ে নেয়। পৃথিবীতে একটা নারীর কাছে তার সম্ভ্রম হচ্ছে অমূল্য সম্পদ, যেটা একবার হারিয়ে গেলে 7 সাগর তেল নদীর পানি সেচন করলেও ফেরত পাওয়া যায় না। মানুষটাকে আমি মানতে পারিনি, মেনে নেওয়ার মতোও না। আমার সাথে মানুষটাকে যায় না কোনো দিকেই না। প্রথম মানুষটাকে আমি মেনে নেইনি, এই নিয়ে শারীরিক নির্যাতন করেছিলাম জেদের বশবর্তী হয়ে। সম্ভ্রম হারিয়ে তখন আমার মাথা ঠিক ছিল না। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে এক রাতে মানুষটার বুকে গলায় ছুরিও চালিয়েছি। সে যাই হোক, মামিরা সব দেখলেন। কিছুক্ষণ আমার সাথে রাগারাগিও করে বকাবকি করলেন। আমাকে মামিরা এবং আমার ফ্রেন্ডরা সবাই অনেক বুঝিয়েছে ওই মানুষটাকে মেনে নিতে, তাতেও আমার মন গলেনি। ভাবতাম ভালো রেজাল্ট করে দেশের বাইরে চলে আসব। এর মধ্যেও মামিরা ফোন করে বোঝাতেন, সত্যি বলতে মানুষটা দেখতে যেমনই হোক না কেন, কিন্তু মানুষটার মধ্যে বিশেষ কিছু ছিল। আর মানুষটা খুবই শান্ত, কোমল আর ভদ্র ছিলেন। আমি ওনাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করেছিলাম
প্রতিনিয়ত, তবুও তিনি আমাকে ছেড়ে যাননি, আমাকে পাল্টা আক্রমণ করেননি। আমার টর্চারগুলো নীরবে টলারেট করেছে সবটা সময়। শুধু তাই নয়, উনি সব সময় আমার বাবা মায়ের মতো আমাকে যত্ন করেছেন, যতটুকু পেরেছেন আগলে রেখেছেন। হয়তো ওনার তোমাদের মতো কারি কারি টাকা পয়সা ধন সম্পদ নেই, কিন্তু বিশাল একটা মন আছে। যতটুকু পেরেছেন আমার জন্য করেছেন। জানি না সেটা লোক দেখানো নাকি মন থেকে, কিন্তু করেছে। আমার লোক দেখানো বলে মনে হয়নি। অনিচ্ছা সত্ত্বে আমিও আবেগপ্রবণ হয়ে মানুষটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই। মানব না বলে মানিয়ে নেই। স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ দুটোই করি। মানুষটার মধ্যে বাবা মায়ের প্রতিচ্ছবি দেখতাম। অল্পতেই আমি মায়ায় পড়ে কোমল হয়ে যাই। জানি না এটা বয়সের দোষ নাকি আমার আবেগের দোষ। আমি প্রচণ্ড পুরুষবিদ্বেষী। কোনো পুরুষকে পাত্তা না দেওয়া সেই আমি মানুষটাকে কখন কিভাবে যেন ভালোবেসে ফেলি। একদিন আমি বাজি ধরে প্রতিজ্ঞা করেছিলাম কখনো কারো প্রেমে পড়ব না, কাউকে ভালোবাসবো না। আর আজ সেই আমি আমার সব প্রতিজ্ঞা ভেঙে একজনকে ভালোবেসেছি। আসলেই কি জানো, সব প্রতিজ্ঞাই থেকে যায়। কাউকে ভালোবাসলে না বলে আমার মতো বাজি ধরে কাউকে ভালোবাসবে না বলে আমার মতো বাজি ধরে যে মানুষটা ঘুম থেকে উঠত, সেই মানুষটাও একদিন লুকিয়ে কাঁদে না পাওয়ার যন্ত্রণায়। আজ আমিও তার ব্যতিক্রম নই। সে যাই হোক, অতঃপর বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরের উপর ভালোবাসা আসাটা স্বাভাবিক। এটা আল্লাহর দেওয়া এক রহমত। অচেনা একটা মানুষের প্রতি তিনি মহব্বত বাড়িয়ে দেন। অনেক সময় দেখা যায় পছন্দ না হলেও থাকতে দেখতে কথা বলতে একটা মায়া জন্মে যায়, যা প্রেমের থেকেও ভয়ঙ্কর। আর ভালোবাসা কখনো রূপ গুণ টাকা পয়সা দিয়ে হয় না। ভালোবাসা হয় মন থেকে। সে যাই হোক, মানুষটার মধ্যে বিশেষ কিছু ছিল যার স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। মানুষটাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম। সেও এক সময় বুঝিয়ে দিল নিজের থেকেও বেশি ভালোবাসলে কখনো কারো আপন হওয়া যায় না। যার পূর্বের সমস্ত স্মৃতি জানার পরেও আমি তাকে আমার সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তাও তার আপন হতে পারেনি। তার কারণ মানুষটা তার এক্স ওয়াইফকে ভুলতে পারছিল না। তাতে আমার সমস্যা নেই। সমস্যা এটাই, যদি মানুষটার এক্স ওয়াইফ মৃত হতো তাহলে কখনোই ভুলতে দিতাম না, সেই রাইট আমার নেই। আর এটা অন্যায়ও হতো। কিন্তু মানুষটার এক্স ওয়াইফ পরক্রিয়া করে মানুষটাকে ঠকিয়ে চলে গিয়েছে, তাই আমার কষ্ট হতো। একটা বেঈমানকে স্মরণ করে মানুষটা আমাকে ঠকাতো। তারপরের কাহিনীগুলো না শুনলে এখন বলো আমার দোষ কোথায়? হ্যাঁ, অস্বীকার করছি না, তুমি আমার জন্য অনেক করেছো। তোমার খেয়ে পড়ে বেঁচেছি, যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমাকে বুকে পিঠে করে তোমরা দুই ভাই মানুষ করেছো, তাও অস্বীকার করছি না। আমার দুর্দিনে তোমরা আমার পাশে ছিলে, তাও অস্বীকার করছি না। এখন বলো, কেন আমাকে অসম্মান করছো? কেন আমাকে বেঈমান, প্রতারক, অকৃতজ্ঞ বলেছো? কেন আমাকে অভিশাপ দিচ্ছ? বলো আমার দোষ কোথায়? আজ আমার জায়গায় যদি তুমি থাকতে, সেই পরিস্থিতিতে তুমি কি করতে বলো? তুমি বললে আমি রেপ হওয়ার ঘটনাকে অ্যাক্সিডেন্ট মনে করে ফিরে আসতাম, তোমাকে জানালে তখন তুমি কি করতে পারতে? আমার সম্ভ্রম এনে দিতে পারতে। এরপর ও যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে, তার কি গ্যারান্টি ছিল বলো? চুপ করে থেকো না। মানুষ সব ভুলতে পারে, রাগারাগি, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, শুধু ভুলতে পারে না প্রিয় মানুষের কথার আঘাত। কিছু কথা বুকের ভেতরে তীক্ষ্ণ কোনো ফলার মতো বিঁধে থাকে চিরকাল। তোমরা আমার খুব কাছের এবং প্রিয় ছিলে। তোমাদের দেওয়া আঘাতগুলো আমার কলিজায় বিঁধেছে। তোমাদের অভিশাপ লাগবে, আমারটা লাগবে না? চেঁচিয়ে উঠল মিঠি। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। এক নাগাড়ে সবগুলো কথা বলে হাঁফাতে লাগলো মিঠি। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল আভৃসাম। বলার মতো কিছু খুঁজে পেল না। হাতের সিগারেটটা কখন যে শেষ হয়ে গিয়েছে খেয়াল নেই তার। ছাইগুলো পড়ে আছে সব ফ্লোরে। ডুকরে কেঁদে উঠল মিঠি। আর যাই করো,
ব্যক্তিত্বে আঘাত করো না। তুমি কে সেটা আর দ্বিতীয়বার ভাববো না। অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ার কারণে কথাটি বলে আচমকা সেন্স হারালো মিঠি। স্তব্ধতা ভেঙে কালক্ষেপণ না করে মিঠিকে আগলে ধরল আভৃশাম। সারা শরীর কেমন ঘেমে নিয়ে একাকার হয়ে নেতিয়ে পড়েছে পুইলতার ন্যায়। শাড়িটা এখনও চেঞ্জ করেনি, মেকআপ ও রিমুভ করেনি, নিশ্চয়ই ফ্রেশ হয়নি। ভাবনা চিন্তা ছাড়াই পাজা কোলে তুলে নিল মিঠিকে। শরীর থেকে কেমন আগুন বের হচ্ছে। ঘাবড়ে গেল আভৃশাম। অজান্তেই কেমন গিল্টি ফিল হলো। আসলে মিঠির উপর এতটা হাইপার না হয়ে তাকে সঙ্গ দিয়ে তার কষ্টগুলো উপলব্ধি করা উচিত ছিল। তা না করে মিঠিকে কত অপমান অপদস্থ এবং গায়েও বেশ কয়েকবার হাত তুলেছে। অজান্তেই খারাপ লাগলো আভৃশামের। নিজের বেডের উপর শুইয়ে দিল। অস্থির হলো আভৃশাম। রুম থেকে বেরিয়ে দ্রুত মাকে ডাকতে গেল। উত্তেজিত হয়ে পড়ার কারণে ফের অসুস্থ হয়ে পড়ল শেহজাদ। আরও 3-4 দিন হসপিটালে রাখে আকাশ। শেহজাদের শরীর নেতিয়ে গিয়েছে, ঘাবড়ে আছে আকাশ। অতঃপর ডিসচার্জ পেতেই বাসায় ফেরে। শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতা তাকে ঘায়েল করে ফেলেছে। খাওয়া দাওয়া করতে পারছে না মোটেও। রাস্তায় আনমনা হয়ে হাঁটতে লাগলো শেহজাদ। মনটা তার গুমোট মেঘাচ্ছন্ন। একটা চাকরির খুব প্রয়োজন, এইভাবে দিন চলে না। সকালেই ইন্টারভিউ দিতে গিয়েছিল। কি মনে করে মিঠির কলেজের এদিকে আসতে মন চাইলো। একা একা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। এখানে অনেক স্মৃতি আছে মিঠির সঙ্গে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শেহজাদ কত অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো, তবে বোরিং ফিল কখনোই করেনি। তার ছোট্ট বউটা পরীক্ষা দিত আর সে অপেক্ষা করত। খুনসুটিময় দিনগুলো কত যে সুন্দর, মধুময় আর মায়াবী ছিল, ভাবতেই চোখজোড়া কেমন ছলছলিয়ে উঠল। দীর্ঘশ্বাস বুকে চেপে হাঁটতে লাগলো। আরও কিছুটা হাঁটতেই আচমকা একটা গাছের সামনে থমকে দাঁড়ায়। চোখের সামনে ভেসে উঠল একরাশ স্মৃতি। শেষ পরীক্ষার দিন বাসায় ফেরার পথে কদম ফুলের আবদার করেছিল মিঠি। আজ গাছে কদম নেই, মিঠিও নেই। কদম ফুল পেড়ে দেওয়ার আবদার করারও কেউ নেই। শূন্য গাছটার মতো তার জীবনটাও শূন্য হয়ে রইল। কদম গাছটার সাথে তার কত মিল। তার জীবনটাকে কি করে দিয়ে গেল মেয়েটা। কতবার বলেছিল, ছেড়ে গেলে এক্ষুনি চলে যাও, তবুও আমাকে এলোমেলো করে দিয়ে যেও না, সইতে পারবো না। তবুও যেদি মেয়েটা তার কথা কানে তুললই তো না, গেলই। কোথায় খুঁজবে মিঠিকে শেহজাদ জানে না, তবে এইটুকু জানে মোশাররফ সাহেব মিঠির সম্পর্কে জানে। হয়তো মিঠি ভালো আছে। বিড়বিড় করে বলল, তুমি আবারও ফিরে আসো সুনেত্রা। অন্তত একটা ঘন্টার জন্য, নয়তো 1 মিনিটের জন্য, অন্তত একটা মুহূর্তের জন্য হলেও ফিরে আসো। আমি বলবো না আমার সাথে থাকো। আমি বলবো আমার স্মৃতিগুলো তোমার সাথে করে নিয়ে যাও। তোমার দেওয়া স্মৃতিগুলো খুব কষ্ট দিচ্ছে আমায়, আমার ভেতরটাকে শেষ করে দিচ্ছে। আমি আর পারছি না। দীর্ঘশ্বাস ফেলে অশ্রুসিক্ত নয়নে হাঁটতে লাগলো শেহজাদ। হঠাৎ একটা গাড়িতে মোশাররফ সাহেবকে দেখতে পেল শেহজাদ। কোনো কারণে মিঠির কলেজে এসেছে বোধহয়। দ্রুত এগিয়ে গেল। আচমকা ওনার হাত ধরে ফেলল। গাড়িতে উঠতে নিয়েও থেমে যান মোশাররফ সাহেব। বিরক্ত হয়ে পিছু ফেরে শেহজাদকে দেখতেই রেগে গেলেন। সালাম দিল শেহজাদ। কি সমস্যা আঙ্কেল? মিঠি কোথায়, কেমন আছে ও? অস্থির উদ্গ্রীব দেখালো শেহজাদকে। যেখানে থাকার সেখানে। প্লিজ আঙ্কেল, একবার বলুন ও ঠিক আছে তো? বিরক্ত হলেন মোশাররফ সাহেব। তুমি আচ্ছা একটা মানুষ তো, আঠার মতো আমার মেয়ের পেছনে এখনো লেগে আছো। সমস্যা কি তোমার? এভাবে বলবেন না আঙ্কেল, মিঠি আমার স্ত্রী। ওর সম্পর্কে সব জানার রাইট আমার আছে। তাচ্ছিল্য করলেন তিনি। আচ্ছা তাই নাকি আঙ্কেল? মিঠি কোথায় আছে বলুন। জাহান্নামের পথ ছাড়ো। হতাশ হয় শেহজাদ। গাড়িতে উঠতে নেয় মোশাররফ সাহেব। আচমকা ওনার পা জড়িয়ে ধরল শেহজাদ। এই ছেলে, এসব কি করছো? মাথা ঠিক আছে? মিঠিকে ভিক্ষা চায় আঙ্কেল, খালি হাতে ফেরাবেন না।
যার পরনায় বিরক্ত হলেন মোশাররফ সাহেব। পা ছাড়ো, সময় নেই আমার। মিঠি কোথায়, কেমন আছে একবার বলুন। যেমন রেখেছ তেমন আছে। অসহায় নেত্রে তাকালো শেহজাদ। আমি মিঠির কাছে যেতে চাই আঙ্কেল, ওর কাছে আমাকে নিয়ে যান। মিঠি আমেরিকা যাওয়ার তোমার 14 গোষ্ঠীর মুরদ আছে? অনুগ্রহ করুন আঙ্কেল, এই ছেলে আমার। পা ছাড়ো বলছি। আপনার মেয়েকে ভিক্ষা চায় আঙ্কেল, দয়া করে দিয়ে দিন। এই ছেলে, কি আছে তোমার? কিচ্ছু নেই আমার। আমি ফকির, গরিব, অসহায়, মিসকিন। সেই মুখে বড় বড় কথা। কোন সাহসে আমার মেয়েকে চাও? আমার স্ত্রীকে চাই। আমার মেয়ের স্বামী হওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? কিচ্ছু নেই। শোনো, সাফ সাফ বলে দিচ্ছি, তুমি কি আর আমার মেয়ে কি? একে তো কালো, স্বাস্থ্যবান, ভুঁড়িওয়ালা, আরও ডিভোর্সি। কোনো যোগ্যতাই নাই তোমার আমার মেয়ের লাইফ পার্টনার হয়। আবার করেছো হার্ট অ্যাটাক। কোন সময় রাস্তায় পড়ে মরে থাকো তার কোনো ইয়ত্তা নেই। আমার মেয়ের জীবন থেকে চলে যাও। বিরক্ত করবে না একদম। আমার কোনো যোগ্যতা নেই, তবুও এই রূপ দেখে আপনার মেয়ে আমাকে ভালোবেসেছে। কষে একটা থাপ্পড় মারলেন মোশাররফ সাহেব। ভালোবাসা? খুব চালাক ছেলে তুমি। মিঠির সৎ মামাদের সাথে হাত মিলিয়ে আমার মেয়েকে বিয়ে করেছ ওর ধন সম্পত্তির জন্য। ভেবেছ কিছু জানি না? আমার ওইটুকুন মা মরা ছোট্ট মেয়েটাকে ব্রেন ওয়াশ করেছ। শোনো, ভালোবাসা বলে কিছু নেই। ভাগো সামনে থেকে। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর শখ কত, যত্ত সব। মিঠি বয়সে ছোট হতে পারে কিন্তু অবুঝ নয়। রাগে কাঁপতে লাগলো মোশাররফ সাহেব। শ্যাট আপ, আমার মেয়ে ছোটই। ব্রেন ওয়াশ করেছো তুমি। আপনি যদি আমার মতো প্রিয় কাউকে হারাতেন তাহলে বুঝতেন এর কত এর কষ্ট কতখানি। চুপ রইলেন মোশাররফ সাহেব। প্রিয় হারানোর কষ্ট উনিও বোঝেন। আনিকার সাথে ঠিক করে সংসারও করতে পারেননি। আনিকা চলে গিয়েছে, সেই শোক আজও পুড়ে ওনাকে। কথা শুনুন আঙ্কেল। গাড়িতে উঠে চলে গেলেন তিনি। কোনো লাভ হলো না। তবে মিঠি আমেরিকা আছে। শেহজাদ আমেরিকা যাবে কিভাবে? আমেরিকা যাওয়া ইজি নয়। এটা সৌদি, দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো নয় যে কেউ ভিসা পাঠিয়েছে আর সে চলে গিয়েছে। কিন্তু যাবে কিভাবে? অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি যাওয়ার পর থেকে তার চোখে যে কি হয়েছে, সারাদিন জলে টইটুম্বুর হয়ে থাকে। সকালবেলা আভৃশাম, মিঠি বাদে ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। একেবারেই কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে এলো মিঠি। ব্রেকফাস্ট না করে হাঁটা ধরল। ব্রেকফাস্ট না করে কোথায় যাচ্ছ মিঠি? কলেজে। ব্রেকফাস্ট করে নাও, লেট হয়ে গেছে মামার, সময় নেই। হাঁটা ধরল মিঠি। পিছু ফিরে বলল, তোমার গাড়িটা নিলাম, বাই। ধক করে উঠল আহসান সাহেবের বুকটা। পাগল হয়েছ? থামো বলছি। কথা শুনল না মিঠি। আহসান সাহেব খাওয়া অসমাপ্ত রেখে দ্রুত বেরিয়ে গেলেন। মামার গাড়িতে উঠতে নেয় মিঠি। আচমকা হাত ধরে ফেলল আভৃশাম। সে মিঠির জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিল। হোয়াই ডিড ইউ হোল্ড হ্যান্ডস? You are going with me. No need. Go with me every day. What happened today? Nothing happened. I am okay. I am getting late. Come without ওয়েস্টিং টাইম। ঝাড়ি দিয়ে হাতটা ফেলে দিল মিঠি। দ্রুত গাড়িতে উঠে বসতে আহসান সাহেবও এলেন। গাড়ি স্টার্ট দিতেই চেঁচিয়ে উঠল আহসান সাহেব, আরে আমিও যাব। জলদি উঠো। চলে গেল দুজন। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল আভৃশাম। কত বড় সাহস! মিঠি তার মুখে মুখে তর্ক করছে, তাকে ইগনোর করছে এবং তার হাত ঝাড়ি দিয়ে ফেলে দিয়েছে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আভৃশাম। এত বড় স্পর্ধা মেয়েটার। আভৃশামকে কি বলেছ? ওর সাথে যেতে বলেছিল, নিষেধ করে দিয়েছি। মেয়ে মানুষের এত দুঃসাহস ভালো না। গাড়ির গতি কমাও। হেসে উঠল মিঠি। ডোন্ট ওয়ারি মামা, ডোন্ট বি আফরাইড মামা, এনজয় দ্য টাইম। আর একটু গতি বাড়িয়ে দিল মিঠি। আতঙ্কিত হয়ে বসে রইলেন আহসান সাহেব। মিঠির মাথায় গন্ডগোল দেখা দিয়েছে ইদানিং। কি করছে কিছুই বুঝতে পারছেন না তিনি। গাড়ির গতি বাড়ানোর ফলে পুলিশের চোখে একবার পড়লেই হয়েছে।
মামা আমাকে গাড়ি কিনে দাও না প্লিজ, আহ্লাদি হয়ে বলল মিঠি। যখন সময় হবে তখন, এখন দেওয়া যাবে না। বাট হোয়াই? মানসিকভাবে আগে সুস্থ স্বাভাবিক হও, তারপর ভেবেচিন্তে দেখব কিনে দেওয়া যায় কিনা। বেশি কিছু কি আবদার করে ফেলেছি মামা? মৌন রইলেন আহসান সাহেব। মামা আমি হলে থাকতে চাই। প্রয়োজন নেই। কেন বোঝো না মামা, আমার পড়াশোনার কত ক্ষতি হচ্ছে। মন দিয়ে পড়ো, ওইসব কিছু না। কেন বোঝো না বলো তো? শোনো, আমার থাকা খাওয়া এবং পড়াশোনার সকল খরচা কিন্তু কলেজ থেকে বহন করার কথা। আমার হলে ওঠার কথা। দিনে পড়াশোনা এবং রাতের ল্যাবে কাজ থাকে। কেন বোঝো না মামা, আমি পড়াশোনায় অনেক পিছিয়ে যাচ্ছি। আমার নিজেকে গড়ে আত্মনির্ভরশীল হতে হবে। আভৃশামকে সরি বলেছ? হ্যাঁ, সেদিন রাতে অসুস্থ হয়ে পড়েছিলে। ও তোমায় কিছু করেছে? না, তবে আমি ফেস টু ফেস হয়েছি। কি বললো ও? কিছু বলেনি। একটা দীর্ঘশ্বাস ফেলল আহসান সাহেব। তোমায় কিছু বলতে চাই মিঠি। শুনছি। লিসেন, তোমার ফার্স্টে কি হয়েছে না হয়েছে সেই সব এখন আর ভেবো না। তোমার এখন একটাই লক্ষ্য, তা হচ্ছে অনেক অনেক পড়াশোনা করে সামনের দিকে অগ্রসর হওয়া, ক্যারিয়ার গড়া এবং পুঙ্খানুপুঙ্খভাবে নিজেকে গড়া। মানব জীবন হচ্ছে একটা গোল সার্কেলের মতো। তাই এই জীবনে কত মানুষ পাখির মতো আসবে আবার যাবে, তাই এইসব কেয়ার করা যাবে না। শোনো, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আজ তোমাকে না বললেই নয়, ঘুরে দাঁড়ানোর জন্য জীবনে এক আধটু হোঁচট খাওয়া আসলেই প্রয়োজন। কারণ ওই হোঁচট না খাওয়া পর্যন্ত মানুষ বোঝে না যে তাকে আসলেই পরিবর্তন হতে হবে। তাই আমি চাই তুমি নিজেকে পুরোপুরি বদলে ফেলো, তবে সেটা মানুষের জন্য নয়, অনলি ফর ইউ, আন্ডারস্ট্যান্ড? ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে মাথা নাড়ালো মিঠি। একদম মন দিয়ে পড়াশোনা করবে, কারো কথায় কর্ণপাত করা যাবে না। শোনো, জীবনে সব কিছু আমাদের ছেড়ে যায়, কিন্তু অর্জন করা বিদ্যা কখনো ছেড়ে যায় না, বুঝেছো? মনে রেখো, তুমি যতই সুন্দর হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। তাই কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে নিজের ক্যারিয়ার গড়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলাটাই সর্বোত্তম। আর আত্মনির্ভরশীল কিংবা ইনকাম করাটা খুবই জরুরি। তা না হলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখাবে। তাই ভালো ক্যারিয়ার গড়ে আত্মনির্ভরশীল হয়ে ভালো ইনকাম করে নিজেকে যোগ্য করে তুলবে। মামার কথায় সাহস এবং মনোবল দুটোই পেল মিঠি। আনমনেই মুখে হাসি ফুটে উঠল। জীবনে কিছু মানুষ আছে যারা আরেকজনকে কখনোই নিচে পড়ে যেতে দেয় না। তার মামাও ঠিক তেমন। তাকে সবসময় আগলে রেখে উপরে তোলার চেষ্টা করে, বিনা স্বার্থে ভালোবাসে, আগলে রাখে। কিন্তু সে এই মানুষটার সাথে কত অপরাধ করেছে। সবাই তার দিকে আঙুল তুললেও মামা তোলেনি, সবাই মুখ ফিরিয়ে নিলেও মামা নেয়নি, বরং তাকে যত্ন করে বোঝাচ্ছে তার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য, এবং একজন বিজনেসম্যান হয়ে সাইকিয়াট্রিস্ট এর মতো তাকে কাউন্সেলিংও করছে। পৃথিবীতে একটা চিরন্তন সত্য কথা হলো, বাবার আত্মীয়দের থেকে মায়ের আত্মীয়রা কেয়ার করে সবচেয়ে বেশি, আর বিপদের সময় পাশে শুধু নানা বাড়ির লোকজনই থাকে, আর সুবিধা ভোগের সময় থাকে বাবার বাড়ির লোকজন। হ্যাঁ, আসলে কথাটা ঠিক। তার সব কিছুতেই বিপদে আপদে সবসময় মামারাই ছিল, কিন্তু তার বাবার বাড়ির লোকেরা শুধু সুবিধা ভোগের বেলায় ছিল। এই যেমন তার সৎ মামারা, কিন্তু তার বাবার আপন খালাতো ভাই আর তার মায়ের বাড়িটা ওরাই দখল করে খাচ্ছে। সেখানে তারা আপন মামা কিংবা মামাতো ভাইয়েরা এইসবে ফিরেও দেখে না। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহর সহায় হন। মাথা নেড়ে নীরবে সায় দিল মিঠি। শোনো, কোনো মানুষই কারো জীবনে স্থায়ী নয়। যখন যে কেউ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। আরেকটা কথা, নিজেকে ব্যাখ্যা করে কখনো কোনো মানুষকে বোঝাতে যেও না। সময় হলে মানুষ তোমাকে ব্যাখ্যা করে বুঝে নেবে। আর একবার নিজের পায়ে দাঁড়াতে পারলেই দেখবে পাশে থাকার লোকের অভাব হবে না। এছাড়াও নিজের সক্রিয়তা বজায় রেখে পৃথিবীও পাল্টে দেওয়া যায়। কোনো কিছু বাধা হতে পারে না
তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করা জেনারেশনের মেয়েরাও এগিয়ে গেছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ। মৃদু হাসল মিঠি। হ্যাঁ মামা, শোনো, জীবনে ভালো থাকতে হলে মানসিকভাবে শক্ত হওয়া দরকার। যে মানসিকভাবে শক্ত হয়ে থাকতে পারে তার জীবনে দুঃখ বেশি দিন টিকে থাকতে পারে না। ওই মানুষগুলোই বেশি কষ্ট পায় যারা মানসিকভাবে দুর্বল ও ইমোশনাল। অল্প আঘাতেই যে ভেঙে পড়ে কিংবা সামান্য একটু কষ্ট পেলেই যার চোখ ভিজে যায়, তারাই নরম মনের মানুষ। আর নরম মনের মানুষরাই জীবনে কষ্ট পায় বেশি। কে আঘাত দিল, কে জীবন থেকে চলে গেল, কে ঠকালো, কে বিশ্বাসঘাতকতা করলো, কে বেইমানি করলো, কে প্রতারণা করলো, এই সব ব্যাপারগুলো প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময় ঘটে থাকে। যারা এসব ব্যাপারগুলো খুব একটা পাত্তা দেয় না তারাই দিন শেষে ভালো থাকতে পারে। জীবনের খারাপ সময়টাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নেই। খারাপ সময় আসছে, একদিন ঠিক চলে যাবে। শুধুমাত্র নিজের আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম দিয়েই খারাপ সময়টা মোকাবেলা করতে হয়। খারাপ সময়টাই হলো মানুষের জীবনের পরীক্ষা। মনে রাখতে হবে, খারাপ সময় আসলেই ভালো সময়ের আগমনের বার্তা নিয়ে। এই মুহূর্তে যে মানুষটা ভালো সময় পার করছে সে এমনিতেই ভালো সময়টা পায়নি। সেই মানুষটাও খারাপ সময়টা অতিক্রম করেই ভালো সময়টা পেয়েছে। ভালো সময় সবার জীবনেই আসে, শুধু একটু ধৈর্য ধরতে হয়। মানসিকভাবে শক্ত হয়ে থাকতে পারলে খুব সহজেই ভালো সময়টা ধরা দেয়। খারাপ মুহূর্ত জীবনের একটা অংশ। তুমি মানুষ, তো তোমার জীবনে খারাপ সময় আসবেই। আজ তুমি ভালো সময় পার করছো, কাল খারাপ সময় আসতেই পারে। এটা স্বাভাবিক কিছু, এটা অস্বাভাবিক কিছু না। সেই খারাপ সময়ের মধ্যে যে মানসিকভাবে শক্ত হয়ে থাকতে পারে সেই মানুষটাই দিন শেষে শক্ত মনের মানুষ। একজন শক্ত মনের মানুষ বারবারই আত্মনির্ভরশীল হয়, কারণ সে জানে জীবনে যাই কিছু হোক না কেন কখনো নিজেকে দুর্বল মনে করা যাবে না। শক্ত মনের মানুষকে কেউ কখনো আঘাত দিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। জীবনে যে যত বেশি শক্ত হয়েছে তার জীবনে দুঃখ কষ্ট ততই কম এসেছে। শক্ত মনের মানুষ হলো একটি সাহসী যোদ্ধা। সব মনে থাকবে মামা, আমি তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। শুধু দোয়া করো। কলেজের সামনে নেমে পড়লো দুজন। মামাকে টাটা দিয়ে বিদায় দিতেই তিনি চলে গেলেন অফিসে। কলেজ গেটে ঢুকতে দেখলো কৈলাস দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা ভালো লাগলো না মিঠির। এখানে কৈলাসের কেউ পড়াশোনা করে না। আসার মানেটা স্পষ্ট। হাতঘড়ির দিকে তাকিয়ে না দেখার ভান করে ব্যস্ততা দেখিয়ে চলে যেতে নেয় মিঠি। মিঠি শোনো। পিছু ফিরে তাকালো মিঠি। আপনি এখানে? হ্যাঁ, ওই একটা কাজে এসেছিলাম। ওহ, নাইস টু মিট ইউ। মাইন্ড টু। মৃদু হাসল কৈলাস। মুগ্ধ নয়নে মিঠির দিকে তাকায়। কি সুন্দর মেয়ে। মাই ক্লাস ইজ গোয়িং টু বি লেট, সো সি ইউ এগেইন, বাই। ওকে বাই। মন ভার হয়ে গেল কৈলাসের। পা চালিয়ে চলে গেল মিঠি। সেদিকে তাকিয়ে রইল কৈলাস। গায়ে সাদা শার্ট, তার উপরে কোট, নিচের উরু অবধি শর্টস স্কার্ট, পায়ের হাঁটু অবধি সাদা মোজা, সাদা কেডস, মাথার চুলগুলো ঝুঁটি করে উঁচু করে বাঁধা, সাথে দুই পাশে দুটো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে দেওয়া, গলায় টাই, হাতে অ্যাপেল ব্র্যান্ডের হ্যান্ডওয়াশ, আর এক হাতে আইফোন, কাঁধে খুব সুন্দর লেদার ব্যাগ। সব মিলিয়ে অপূর্ব লাগছে মিঠিকে। অনেকক্ষণ দাঁড়িয়ে চলে গেল কৈলাস মিঠির মিট হওয়া এতক্ষণ দেখলো আবরিশাম। চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পগুলো যারা দেখছো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটি নতুন, তাই আশা করছি সবাই সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।